আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি হুমরা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ। 30 দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ। সংসদে বিরোধী দলীয় নেতা গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে বললেন সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 4 মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র। ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ, নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার বিপ্লবী গার্ড ইরানের। যুদ্ধে বন্ধু দেশগুলোকে পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র, হতাশায় ট্রাম্প। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। 2 দিন বিরতির পর রোববার বেলা 11টার পর এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133 অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী 2 এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ বেলা 11টার পর জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়। এর আগে প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো সংসদে তুলেছিলেন আইনমন্ত্রী। ওই দিনই অধ্যাদেশগুলো বাছাইয়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। গত বৃহস্পতিবার এই নতুন সংসদের যাত্রা শুরু হয়। ওই দিন রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, 10 নম্বর অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন ডাকার বিধান থাকলেও তা মানা হয়নি। রোববার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে তিনি সংবিধান সংস্কারের আইনি বাধ্যবাধকতা ও বর্তমান স্থবিরতা তুলে ধরেন। বিরোধী দলীয় নেতা বলেন, 10 নম্বর অর্ডারে পরিষ্কার বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশনও আহ্বান করতে হবে। আজ সেই 30তম দিন, কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী সংসদ আহ্বান করেন। আমরা ধরে নিচ্ছি প্রধানমন্ত্রীর পরামর্শেই হয়তো রাষ্ট্রপতি এই আহ্বান করবেন, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের 70% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। আইন অনুযায়ী নবনির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা এই সুযোগটি কাজে লাগাতে চাই। বিধি অনুযায়ী শপথ গ্রহণের পর আমরা বিরোধী দলীয় 77 জন সদস্য নির্ধারিত তফসিলে স্বাক্ষরও করেছি। ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে। এরপরই পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে। বিরোধী দলীয় নেতা আক্ষেপ করে বলেন, আগে তো শুরু হতে হবে, তারপর সমাপ্তির প্রশ্ন। আমরা পৃথক ব্যালটে সংস্কারের জন্য ভোট নিয়েছি। এখন এই পরিষদ গঠন ও অধিবেশন আহ্বান করা আইনি বাধ্যবাধকতা। বিরোধী দলের নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, তবে সেটা আইন কানুন, বিধিবিধান ও সংবিধানের মধ্য দিয়ে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এখানে সংস্কার পরিষদ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি। তিনি আরো বলেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হয়েছে তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি করা হয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায়।
সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরে প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এর রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গত ২০ নভেম্বর ওই রায় দিয়েছিলেন। ১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় ২০১১ সালে সেই রায় পুনর্বিবেচনায় আবেদন হলে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয় সর্বোচ্চ আদালত। জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি ৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার বিচারপতি এস.এম. এমদাদুল হকের চেম্বার আদালতে এই ৪টি আবেদন শুনানির জন্য রয়েছে। এর আগে ৮ মার্চ বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মসরুল হক চৌধুরী, সারা হোসেন ও সাইদ আহমেদ রাজা এবং আইনজীবী মোনায়েম নবী শাহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। ৮ মার্চের পর হাইকোর্ট থেকে আরও একটি মামলায় জামিন পান। তবে নিম্ন আদালতে আরও একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করায় আপাতত মুক্তি মিলছে না। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইরান। ইরানের অভ্যন্তর থেকে নিজেদের ভূখণ্ড লক্ষ্য করে কিছুক্ষণ আগে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ রোববার দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আকাশপথে আসা এ হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে নিজেদের নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিএনএন জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের বেশ কয়েকটি স্থানে গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ঘটনা তদারকি করছে দেশটির পুলিশ। এক পুলিশ মুখপাত্র বলেছেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো আলাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশ সদস্য ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামায় ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাহরাইন কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে তারা। এসব হামলায় বাহরাইনে এ পর্যন্ত ২ জন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির পরিচালিত সংবাদ মাধ্যম শেপা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাড়া করে তাকে হত্যা করব। এছাড়াও ইসরায়েল সহ ইরাক ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৩টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের তেল আবিবের শিল্পাঞ্চলে বড় ধরনের প্রভাব পড়েছে। বিবৃতিতে বলা হয়, অ্যাম্বুলেন্সের সাইরেনের অবিরাম শব্দ এবং হতাহত বেড়ে যাওয়ার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের স্বীকারোক্তি তাদের ভারী ক্ষেপণাস্ত্র হামলার
গভীর প্রভাবই নির্দেশ করে। আইআরজিসি আরও দাবি করে, ইরাকের এরবিলে অবস্থিত হারির বিমান ঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনাদের অবস্থান করা আলী আল সালেম ও আরিফজান ঘাঁটি শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস হয়ে গেছে। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত সামরিক হামলা আজ রোববার পর্যন্ত টানা ১৬ দিনে গড়িয়েছে। সংঘাত শুরুর পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যতম কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান ঘোষণা দিয়েছে তারা এই গুরুত্বপূর্ণ প্রণালী দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ চলাচল করতে দেবে না। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 20% এই প্রণালীর মধ্য দিয়েই পরিবাহিত হয়। ফলে সেখানে অস্থিরতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে শঙ্কা বাড়ছে। ইতোমধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশের বাণিজ্যিক জাহাজ এই পথ ব্যবহার করা বন্ধ করে দিয়েছে বা বিকল্প রুট খুঁজছে। এমন পরিস্থিতিতে প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথকে নিরাপদ রাখতে বিশ্ব শক্তিগুলোর এখনই এগিয়ে আসা প্রয়োজন। ট্রাম্প তার পোস্টে আশা প্রকাশ করেন যে চায়না, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া এবং যুক্তরাজ্য হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে ইরানের সম্ভাব্য বাধা বা হামলার ঝুঁকি মোকাবিলা করা যায়। তবে ট্রাম্পের এই আহ্বানে শক্তিশালী দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তার মিত্র ও অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, তবে তাৎক্ষণিক কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি। অন্যদিকে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, বেইজিং এই সংঘাতের দ্রুত অবসান চায়, তবে ট্রাম্পের অনুরোধ অনুযায়ী যুদ্ধজাহাজ পাঠানো হবে কিনা সে বিষয়ে তারা স্পষ্ট কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপানও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে জাপানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরে বিষয়টি আলোচনার এজেন্ডায় থাকতে পারে। এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, তারা আপাতত হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না। একইভাবে দক্ষিণ কোরিয়াও ট্রাম্পের আহ্বানে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। ফলে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথকে ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনা আরো বাড়ছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আর এই পরিস্থিতি ট্রাম্পকে চরম হতাশায় ফেলেছে। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।